আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? আমি ইন্টার কমপ্লিট করছি 2006। আপনি এখন এখানে মাসিক কত টাকা আর্ন করছেন? প্রায় 9 থেকে 10 লাখ টাকা। 10 লাখ টাকা। আমাদের দেশে তরুণদের দিকে তাকালে আমরা দেখতে পাই বেশিরভাগ তরুণরাই তারা আসলে কাজ শিখতে আগ্রহী না, তারা চাকরি চান। আমাদের প্রিয়জন ছোট ভাই ব্রাদারের মধ্যে কাউকে যদি আমরা আসলে সচ্ছল করতে চাই, স্বাবলম্বী করতে চাই, তাহলে তাকে 10, 20, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ক্যাশ দেওয়ার চাইতে তাকে ট্রেনিং করায় দেওয়া, দক্ষতা সৃষ্টি করে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। ভাই, আমরা তো অনেকে ওয়েল্ডিং শিখছি আছি, কিন্তু আমাদের দেশেই কষ্ট করে টিকা কঠিন হয়ে যায়। সিঙ্গাপুর কয়জন যাইতে পারে? আমরা সেই পলিসি আপনাদেরকে বলবো যে কিভাবে সিঙ্গাপুর বা বিদেশে উন্নত দেশে যাওয়া যেতে পারে এবং কিভাবে গেলে আসলে সেটার মূল্য হবে। আমি আজ কিছু তরুণকে সাথে নিয়ে বসেছি আমাদের প্রিয় মাতৃভূমি থেকে প্রায় 11,500 কিলোমিটার দূরে, অর্থাৎ নিউজিল্যান্ডে। আমার সাথে কয়েকজন তরুণ এখানে আছেন যারা এখানে বিভিন্ন পেশায় কর্মরত আছেন। এই তরুণদের থেকে আমি কিছু বার্তা আসলে আপনাদেরকে দিতে চাই। যে বার্তা দিতে চাই সেটি আমি বলবো, তার আগে আপনাদেরকে আমি জানাতে চাই এই তরুণরা সবাই একাডেমিক শিক্ষা, যেটাকে আমরা বলি প্রাতিষ্ঠানিক শিক্ষা, সে শিক্ষায় তারা খুব বেশি অগ্রসর হতে পারেননি, কিন্তু তাদের স্কিল বা দক্ষতা তারা অর্জন করার ফলে তা সাফল্যের দারুণ একটি জায়গায়, আমরা বলতে পারি যে কাঙ্ক্ষিত শিখরে তারা পৌঁছতে পেরেছেন। আমাদের দেশে হাজারো যুবক আছেন যারা তাদের বেকারত্বকে দূর করতে চান, তাদের বেকারত্ব ঘোচাতে চান, তাদের অর্থনৈতিক অভাব অনটন কষ্ট দূর করতে চান। তাদের জন্য আমি মনে করি যে আমাদের এই তরুণদের যে গল্প আপনাদেরকে আজকে আমরা শোনাতে যাচ্ছি সেখানে গুরুত্বপূর্ণ বার্তা আছে। শুধু এই 4 জন তরুণই নয়, আমি এখানে শত শত তরুণ দেখেছি যারা প্রত্যেকেই আমাদের জন্য একই বার্তা বহন করছেন। আমরা এই মুহূর্তে আছি, যেমনটি বললাম, দেশ থেকে প্রায় 11,500 কিলোমিটার দূরে নিউজিল্যান্ডে, যেটি প্রশান্ত মহাসাগরের মধ্যখানে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র, পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে থেকে একটি। এবং আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের একটি জিনিস আমাকে অনেক বেশি আনন্দিত করেছে, সেটি হলো অন্য অনেক দেশে আমাদের প্রবাসী ভাইদের যে টুকটাক দুর্নাম আছে, অনৈক্য ইত্যাদি বিষয়ে, সে বিষয়টি থেকে অনেকখানি মুক্ত এখানকার ভাইরা। এখানকার বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ আলহামদুলিল্লাহ চমৎকার রোল প্লে করতে পেরেছেন এবং সবাই ঐক্যবদ্ধ আছেন। যাই হোক, আমি মূল বিষয়ে আসি। আমার সাথে যে তরুণরা আছেন তাদেরকে সাথে নিয়ে আমি বসেছি। এই তরুণরা, আমি যেটি বলছিলাম যে একাডেমিক বা প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি অর্জন না করেও তাদের অর্থনৈতিক মুক্তি হয়েছে। সেটা কিভাবে? এবং যারা আমাকে দেখছেন, বিশেষ করে আমাদের পরিচিত যে সমস্ত যুবক তরুণরা আছেন যারা হয়তো কাজ খুঁজছেন বা যাদের অর্থনৈতিক সচ্ছলতা, স্বাবলম্বিতা অর্জন করার জন্য যারা চেষ্টা করছেন, এই তরুণদের গল্পের মাধ্যমে আমরা তাদের জন্য বার্তা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি প্রথমে একজন তরুণদের করে সবার গল্প আপনাদেরকে শোনাবো। এরা কোথায় কি করেছেন, তারা কিভাবে কোন পর্যায়ে এসেছেন, এখন তারা কে কেমন আছেন, আমি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ডানে অবস্থান করছেন যে ভাই, আপনার কি নাম জানো? মোহাম্মদ ইমরান হোসেন। দেশের বাড়ি কোথায়? যশোর। আপনি পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? আমি ইন্টার কমপ্লিট করছি 2006। ইন্টার পাস করেছেন। ইন্টার পাস করেছেন 2006। এরপরে আপনি বিদেশে পাড়ি জমিয়েছেন না তারপরে দেশে কাজ করেছেন? আমি দেশে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছি। সেম টাইমে আমার স্কিল দেখে আমার ট্রেনিং সেন্টার যে ওনার ছিল, একটু জোরে বলতে হবে, কোন ট্রেনিং সেন্টারে আপনি ট্রেনিং করেছেন? আদর্শ মিরপুর শেরপাড়া আদর্শ ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং করছি। কি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন? ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশনের উপরে। নিয়ে দেশে কতদিন কাজ করেছেন? আমি দেশে 9 মাস মতো কাজ করছিলাম। 9 মাস কাজ করেছেন ট্রেনিং সেন্টারে আর কি। মাশাআল্লাহ। ভাই, যশোরের মানুষ, ওয়েল্ডিং এর উপরে ট্রেনিং নিয়েছেন এবং ট্রেনিং নিয়ে দেশে বেশ কিছুদিন কাজ করেছেন। এরপর আপনি বিদেশে পাড়ি জমিয়েছেন। জি জি। এরপর আমি সিঙ্গাপুরে গেছিলাম 2007। হ্যাঁ, সিঙ্গাপুরে গিয়ে আপনি কতদিন ছিলেন? সিঙ্গাপুরে 7 বছর ছিলাম। ওখানে আমি আমার জবের পাশাপাশি আমি যে স্কিল ভাইরা ছিল ওদেরকে আমি ওয়েল্ডিং শেখাইতাম। আমাদের সিঙ্গাপুরে কোম্পানি থেকে আমার অ্যাপয়েন্ট করা হয়েছিল আর কি। আচ্ছা, এরপর আপনি এখন নিউজিল্যান্ডে আছেন। কত বছর ধরে নিউজিল্যান্ডে আছেন? নিউজিল্যান্ডে 11 বছর চলে আর কি। 11 বছর চলে। আপনি এখন এখানে মাসিক কত টাকা আর্ন করছেন? এখানে আমার নিজের কোম্পানি আমি করতেছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক মাসে আমার এক মাসে এভারেজে কত আসে? এভারেজ $16,000 to $18,000 per month। 16 to
$18,000 $18,000। তার মানে বাংলাদেশি টাকায় আমরা মুদ্রায় কনভার্ট করলে মানে নিউজিল্যান্ডি ডলার, এটা ইউএস ডলার না, তাহলে বাংলাদেশি টাকায় সেটা কত টাকা হয় আনুমানিক? প্রায় 9 থেকে 10 লাখ 9 থেকে টাকা। 10 লাখ টাকা। ফাইন। আপনি ফ্যামিলি সহ আছেন এখানে? জি আমি পুরো ফ্যামিলি সহ থাকি। ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ? 2টা বাচ্চা আছে আমার। এবং এদেশের পাসপোর্টও তো আপনি হোল্ড করেন? জি আমি এখানে সিটিজেন। ফাইন, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এখানে একটু থামতে চাই। আমাদের এই ভাই যশোরে জন্ম, তার বেড়ে উঠেছেন এবং আমরা শুনলাম তার মুখ থেকে যে তিনি ওয়েল্ডিং শিখেছেন, শেখার পর সিঙ্গাপুর এসেছেন, সেখান থেকে নিউজিল্যান্ড এসেছেন। এখানে অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে ভাই আমরা তো অনেকে ওয়েল্ডিং শিখছি আছি, কিন্তু আমরা তো দেশেই কষ্ট করে টিকা কঠিন হয়ে যায়, সিঙ্গাপুর কয়জন যাইতে পারে? আমরা সেই পলিসি আপনাদেরকে বলবো যে কিভাবে সিঙ্গাপুর বা বিদেশে উন্নত দেশে যাওয়া যেতে পারে এবং কিভাবে গেলে আসলে সেটার মূল্য হবে। আমরা অনেকে কাজ শিখে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাটা অর্থাৎ প্রশিক্ষণটা প্রাতিষ্ঠানিক হয় না, যার কারণে সার্টিফিকেট থাকে না, বিদেশিদের কাছে এটার ভ্যালু থাকে না। আমরা যখন দেশে কোনো স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে কাজ করবো, যেমন আসুনা ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে, এরকম জার্মান টেকনোলজি আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে দেশে। এগুলোতে যখন নিয়মতান্ত্রিক ট্রেনিং আমরা নিব এবং সার্টিফিকেট হবে এবং সেটা একটা অথেন্টিকেশন থাকবে, তখন বিদেশিদের কাছে এটা অনেক বেশি ভ্যালু আছে। আমি 10টি বছর মিডল ইস্টে কাটিয়েছি, আমি দেখেছি একই কাজ ড্রাইভিং আমার স্বদেশি ভাইয়েরা চাকরি করলে তাদেরকে 1000-1200 বা বড় জোর 1500 রিয়াল বেতন দেওয়া হয়। সে ড্রাইভিং এর কাজটা একজন ফিলিপিনো করলে তিনি বেতন পান 2 থেকে 2500 রিয়াল। ঠিক একইভাবে অন্য সব পেশাগুলোতে আমি দেখেছি যে আমাদের ভাইয়েরা পিছিয়ে থাকেন। একই কাজ অন্য ন্যাশনালিটি ভাইয়েরা করে তারা এগিয়ে থাকেন, বিকজ তারা ইংরেজি জানেন, তাদের হাতের কাজ জানা আছে, তাদের কাছে ট্রেনিং আছে, সার্টিফিকেট আছে। তো এগুলো যখন থাকে তখন বিদেশের মধ্যে শুধু নয়, দেশেও অনেক বেশি কাজের অপরচুনিটি তৈরি হয়। তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তিনি নিউজিল্যান্ড ডলারে প্রায় 18,000 ডলার পার মান্থ এভারেজে তার উপার্জন আছে। আপনারা হয়তো বলতে পারেন যে এরকম কালে ভদ্রে একজনের কথা আছে। আমরা অবশ্য এখন এই টাইপের আমাদের যে ভাইরা আছেন যারা খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারেন না, কিন্তু তাদের স্কিলকে ডেভেলপ করেছেন, দক্ষতা অর্জন করেছেন, দক্ষতা অর্জন করার ফলশ্রুতিতে তাদের দারিদ্র্য বিমোচন হয়েছে, এরকম এই নিউজিল্যান্ডে কত মানুষ আছেন সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। তার আগে একটু বলে রাখি, যারা সিঙ্গাপুরে একটা নির্দিষ্ট সময় পার করে তারা চাইলে নিউজিল্যান্ডে চলে আসতে পারে এই কাজ করার জন্য। শুধু নিউজিল্যান্ড না, পৃথিবীর বহু দেশ তাদের জন্য দুয়ার খুলে দেয়, আমরা অনেকে জানি না। এবং এখানে আসার পর তারা এভারেজে আপনার একেবারে নিজের শ্রমিক হিসেবে কাজ করলেও 35 নিউজিল্যান্ডের ডলার পার আওয়ার তারা কামাই করে, চিন্তাই করা যায় না। দক্ষিণ আমার একটু কাশির সমস্যাটা হঠাৎ করে দেখা দিয়েছে। আমি এবার কথা বলবো আমার বাম পাশে যে ভাই আছেন তার সাথে। ফয়সাল, আপনি আপনার পরিচয়টা দেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফয়সাল মিয়া, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা কটিয়াদি থানা। আমি ফেকামারা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছি। এরপরে আপনি কি করেছেন দাখিলের পরে? দাখিল পাশ করার পরে আমি কলেজে ভর্তি হই, কিন্তু কলেজে আর রেগুলার ক্লাস করা হয়নি। তখন ওখান থেকে আমার আহমেদেন কোম্পানির মাধ্যমে টেকনোমেরিনে ফেব্রিকেশন সেকশনে আমি ভর্তি হই, ফেব্রিকেশনে ট্রেনিং করি। তারপর ফেব্রিকেশনের ট্রেনিংয়ের সাথে সাথে আবার বিওসিতে ওয়েল্ডিংয়ে ট্রেনিং করি। তারপর সিঙ্গাপুর থেকে ডেলিগেট আসে ইন্টারভিউ নেওয়ার জন্য, তো ওখান থেকে ইন্টারভিউ দিয়ে তারপর সিঙ্গাপুর যাওয়া হয় আর কি 2005 সালে। সিঙ্গাপুর যে আপনি কি কি শিখেছেন? সিঙ্গাপুর যে প্রথম তো আমি ফেব্রিকেশনে ছিলাম, তারপর আস্তে আস্তে ওয়েল্ডিংটা আয়ত্ত করি। তারপর প্রথম 2 বছর ছিলাম আমি একটা সাব কন্ট্রাক্টর আন্ডারে। 2 বছর পর যখন মেইন কোম্পানি আমাকে পছন্দ করে যে আমার কাজ দেখে আমি ভালো করতে পারি, তখন তারা সাব কন্ট্রাক্টর থেকে মেইন কোম্পানিতে নিয়ে নেয়। তো মেইন কোম্পানিতে নেওয়ার পর আমাদের ছুটি দেয়, তো বাড়িতে গেলাম। বাড়ি থেকে এসে মাস 2 কাজ করার পর আবার আমি চলে যাই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আপনি সিঙ্গাপুরে কি কি শিখেছেন? আমি শুধু শিরোনামগুলো জানতে চাই, কি কি শিখেছেন সেখানে? আপনার ইংরেজি যে এত সুন্দর এবং আপনি বেশ শুদ্ধ ইংরেজি বলতে পারেন, শুধু আপনি না, এখানে আমি এই টাইপের যারা আছে সবাইকে দেখছি যে এসএসসি দাখিল করেছেন অথচ ইংরেজি অনর্গল পাচ্ছেন, যেটা আমাদের দেশে অনেক শিক্ষিত, অনেক গ্রাজুয়েশন করা মানুষও জান না। এই ভালো করে ইংরেজি শেখাটা কিভাবে হলো? ভালো করে ইংরেজি শেখাটা হলো আসলে আমি 2 বছর পরে আমি যখন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যাই অফিসিয়াল কাজে, তখন ওখান থেকে মূলত আমার ইংলিশটা ভালোভাবে পিক হয় আর কি। এটা কি সহকর্মীদের সাথে চলতে যে
ওকে ফাইন। এর জন্য আলাদা কোনো কোর্স করতে হয়নি আপনার? কোর্স করতে হয়নি, কিন্তু আমি যেই শিপইয়ার্ডে ছিলাম ওটাকে বলা হয় ক্যাপেল শিপইয়ার্ড। তো ওখান থেকে সব ওয়ার্কার দেখেই বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার সবাইকে আপনার ম্যান্ডেটরি একটা ইংলিশ কোর্স করায় আর কি। তো ওখানে আর কিছু ছিল আর কি। আচ্ছা আচ্ছা, সরি। তাহলে আপনি ইংরেজি শিখেছেন, ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন শিখেছেন, শিখে এরপর আপনি নিউজিল্যান্ড চলে আসছেন। নিউজিল্যান্ডে আপনি কত বছর আছেন? নিউজিল্যান্ডে আছি আমি 12 বছর, 2012 সালে আসি। সিঙ্গাপুরে কতদিন ছিলেন? সিঙ্গাপুরে ছিলাম 2005 থেকে 2012। সিঙ্গাপুরে বা অন্য দেশ থেকে নিউজিল্যান্ডে বা এরকম উন্নত দেশে আসার জন্য এই বিশেষ করে এই দেশের পলিসি কি, কতদিন পরে আসতে পারে বা কিভাবে আসতে পারে? এটা হলো মিনিমাম 3 বছর তার এক্সপিরিয়েন্স লাগবে। 3 বছর 3 এক্সপিরিয়েন্স। বছরের যদি কারিগরি দক্ষতা থাকে, এটার এক্সপিরিয়েন্স থাকে, তার মানে একজন সাধারণ লেবার হলে সে আসতে পারবে না। অথবা একজন শিক্ষিত গ্রাজুয়েশন করেছেন কিন্তু বিশেষ কোনো স্কিল তার নাই, তার কোনো ভ্যালু নেই। তাহলে ভ্যালুটা গতানুগতিক শিক্ষা বা প্রাতিষ্ঠানিক শিক্ষার চাইতে স্কিলের ভ্যালুটা বেশি। স্কিল যদি থাকে, সার্টিফিকেট যদি থাকে, ট্রেনিং যদি থাকে, তাহলে 3 বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে তিনি এখানে কাজে আসতে পারেন। এখানে আসার পরে তিনি চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন অপরচুনিটি করে। না, ব্যবসা হলো যখন সে ওয়ার্ক পারমিট অবস্থায় থাকবে তখন সে ব্যবসা মানে শুরুতে ব্যবসা করতে পারবে না, একটা পর্যায়ে গিয়ে সে চাইলে ব্যবসার দিকেও যেতে পারে। ওকে ফাইন। আপনি তো চাকরি নিয়ে আসছেন, জি, আপনারা সবাই অলমোস্ট চাকরি নিয়ে আসছেন। প্রিয় দর্শক, আমরা এখানে একটু জানিয়ে রাখি, ফয়সাল হলেন এখানে বাংলাদেশ স্কিলড মাইগ্রেন্ট অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ডের সেক্রেটারি বা সাধারণ সম্পাদক। সে নিজে দাখিল পাশ করে চলে আসছে, দাখিল পর্যন্তই পড়াশোনা। তাদের এই যে বিভিন্ন রকমের দক্ষতা অর্জন করে এখানে চলে আসছে। আমরা আগেই বলছি যে এখানে আসার জন্য দক্ষতাটা হলো মূল। শুধু এখানে না, গোটা পৃথিবীতে আপনি যেখানে যাবেন দেখবেন কোনো কাজ শেখা আছে, নিয়মতান্ত্রিক প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট আছে, এক্সপিরিয়েন্স আছে, এরকম মানুষের ভ্যালু সারা পৃথিবীতে আছে। এর বিপরীতে আপনি গ্রাজুয়েশন করেছেন কিন্তু বিশেষ কোনো দক্ষতা আপনার নেই, অথবা আপনি অনেক পরিশ্রমী মানুষ, আপনি অনেক কষ্ট করতে পারেন কিন্তু আপনি জাস্ট লেবারের কাজ করতে পারেন, বিশেষ কোনো স্কিল আপনি ইলেকট্রিশিয়ান, আপনি প্লাম্বিং, আপনি অথবা কার্পেন্টার, অথবা আপনার কাঠের কাজ, অথবা টাইলসের যে কোনো কাজ, বিশেষ দক্ষতা যদি না থাকে তাহলে পৃথিবীর কোথাও আসলে কোনো ভ্যালু থাকছে না। আমরা ইউরোপের বিভিন্ন দেশেও একই অবস্থা দেখেছি। তো ফয়সাল যেহেতু বাংলাদেশ স্কিলড মাইগ্রেন্ট অ্যাসোসিয়েশন অফ নিউজিল্যান্ডের সেক্রেটারি জেনারেল, আমরা এবার ফয়সাল আপনার কাছে জানতে চাই যে এই টাইপের বিশেষ দক্ষতা সম্পন্ন বা স্কিলড আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা নিউজিল্যান্ডে কতজন আছেন আনুমানিক? আনুমানিক 2000-এর কাছাকাছি আছে। 2000। তার মানে এখানে টোটাল বাংলাদেশিদের সংখ্যাই হলো 8 থেকে 10,000। এর মধ্যে 2000ই হলো এই টাইপ স্কিল। তার মানে যারা পিএইচডি করতে আসছেন বা যারা মাস্টার্স করতে এসেছেন অথবা যারা হায়ার ডিগ্রির জন্য এসেছেন বা চাকরির জন্য এসে পরে তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন বা যারা চাকরি করছেন, এরকম লোকগুলোর বাইরে শুধু এইরকম অল্প শিক্ষিত অথচ স্কিলড হওয়ার কারণে এখানে ভালো অবস্থানে আছেন এরকম মানুষের সংখ্যা 8-10 হাজারের মধ্যে 2000। তার মানে বিরাট একটা বড় সংখ্যা, এভারেজ সংখ্যা হিসাব করলে 1/4। আচ্ছা, এইদের বেশিরভাগই এই টাইপের কাজই করেন না? জি, কনস্ট্রাকশন। আমাকে একটু ধারণা দেন তো কি কি কাজ করেন নরমালি তারা? নরমালি বলতে ওয়েল্ডিং আছে। একটু লাউডলি যদি বলেন হয়তো ভালো। ওয়েল্ডিং এর কাজ, ওয়েল্ডিং এর কাজ, ফেব্রিকেশনের কাজ, কনস্ট্রাকশনের কাজ, কার্পেন্টারি কাজ, ক্রেন অপারেটর, রোড ওয়ার্কস, তারপর হসপিটালিটি, কৃষি ফার্মিং। তার মানে ফার্মিং এও স্কিলের ব্যাপার আছে। আচ্ছা, ও ফাইন, মাশাআল্লাহ। এগ্রিকালচার। আপনার কাছে আমার প্রশ্ন এবার, আপনি তো ফ্যামিলি নিয়ে থাকেন এখানে, আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানে আছেন, মাত্র দাখিল পর্যন্ত পড়াশোনা করেছেন, এরপর ট্রেনিং নিয়েছেন, সেই ট্রেনিং এর সুবাদে আজকে আপনি এই পর্যন্ত আল্লাহ এনেছে আপনাকে। আপনার এভারেজ মাসিক ইনকাম কত? 3 থেকে 4,000 উইকলি আসে আর কি। আমরা মাসিক যদি ধরি তাহলে 12,000। 12,000, হ্যাঁ, 10 থেকে 12,000 আপনার নিউজিল্যান্ডি ডলার। নিউজিল্যান্ডি ডলার 12,000 মানে হলো বাংলাদেশি মুদ্রায় কত হয়? 8.5 লাখ। আমরা 7-8 লাখ টাকাই ধরলাম। তো 5 থেকে 8 লাখ টাকার মধ্যে, রেঞ্জের মধ্যে এভারেজ আপনার মাসিক অর্জন করছেন আমরা দেখলাম।
এর পাশাপাশি আমরা আরো দুই ভাইয়ের কথা শুনবো, গল্প শুনবো। আমরা ফয়সালের কাছ থেকে শুনলাম যে ফয়সালের মতো এরকম আরো 2000 বাংলাদেশি আছেন যারা শিক্ষা খুব বেশি তাদের নেই। শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, শিক্ষা তো অবশ্যই আছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু কাজের শিক্ষা আছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন যে আফদালুল কাসাবি কাসবুল ইয়াদ, মানুষের সবচেয়ে উত্তম উপার্জন হলো হাত দ্বারা যেটা উপার্জন করে মানুষ, অর্থাৎ কায়িক শ্রম, দক্ষতা, কারিগরি দক্ষতা, এগুলোর মাধ্যমে যে উপার্জনটা করে। আমাদের দেশে তরুণদের দিকে তাকালে আমরা দেখতে পাই বেশিরভাগ তরুণরাই তারা আসলে কাজ শিখতে আগ্রহী না, তারা চাকরি চান। এখন একটা মানুষ কাজ শেখার পর তার চাকরি যখন হবে, সেই চাকরির যে ভ্যালু হবে, কাজ শেখা ছাড়া যদি চাকরি হয় তার ভ্যালু যে আসলে কম, এটা সাধারণত বোঝানো যায় না। আমি আজকে এই লাইভে দেশে নানান ইস্যু চলছে, এই ইস্যুগুলো নিয়ে অনেকে আমরা ব্যস্ত আছি। এর মধ্যে আমি এ ধরনের একটা টপিক নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম এই জন্য যে আমি কাল সকালে এই জায়গা ত্যাগ করবো, এই ভাইদেরকে আমি আর পাবো না, এই জন্য তাদের মাধ্যমে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিশেষ করে আমাদের প্রিয়জন ছোট ভাই ব্রাদারের মধ্যে কাউকে যদি আমরা আসলে সচ্ছল করতে চাই, স্বাবলম্বী করতে চাই, তাহলে তাকে 10, 20, 50 হাজার, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা ক্যাশ দেওয়ার চাইতে তাকে ট্রেনিং করায় দেওয়া, দক্ষতা সৃষ্টি করে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। আসুন্নাহ ফাউন্ডেশন যত সেবামূলক কাজ করছে এর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন দিচ্ছে এই কাজটির উপরে। আপনারা জানেন 350 কম্পিউটার বিশিষ্ট ল্যাব আমাদের আছে। আমরা এখন মাসে একসাথে কয়েকটা উইংয়ে ট্রেনিং চলবে সেরকম ব্যবস্থাপনা আমরা করছি। 35,000 স্কোয়ার ফিটের একটি বিশাল বড় শেড আমরা নির্মাণ করেছি। রমাদান থেকে ইনশাল্লাহ এটি স্টার্ট হয়ে যাচ্ছে। এখানে শেফ প্রশিক্ষণ, এখানে ড্রাইভিং ট্রেনিং, এবং যাদের অভাব অনটন আছে, যারা গরিব মানুষ, তারা সম্পূর্ণ স্কলারশিপ, নামকে আসতে কিছু টাকা তাদের দিতে হয় সিরিয়াসনেসের জন্য, আর বাকি পুরো স্কলারশিপ দিয়ে তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং এর পর তাদেরকে আমরা চাকরি দিয়ে দিচ্ছি, কাউকে আমরা ট্রেনিং দিয়ে ছেড়ে দিচ্ছি না, প্রত্যেককে ট্রেনিং এর পর আমরা চাকরি অফার করছি। শতকরা 2-1 হয়তো বাদ যেতে পারে, বেশিরভাগ লোকেরই চাকরি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, দেশে বিদেশে। ইভেন দেশেও আমাদের সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় তারা কর্মরত আছে, খুব ভালো অবস্থায় আছে। তো আমরা যশোরের এক ভাইয়ের কথা জানলাম, ফয়সালের দেশের ভাইয়ের কথা জানা হয়নি। কিশোরগঞ্জ, কটিয়াদি থানা। কিশোরগঞ্জ, আপনি তো ফ্যামিলি সহ আছেন এখানে? জি মাশাআল্লাহ। ভাই তো যশোরের মানুষ, আপনি কি এখানে বাড়ি কিনেছেন না ভাড়া বাড়িতে থাকেন? বাড়ি কিনছি আমি। বাড়ি কিনেছেন, মাশাআল্লাহ। এখানে বাড়ি তো অনেক ব্যয়বহুল, কত টাকা গেছে আপনার বাড়িতে? $1,10,000 মানে নিউজিল্যান্ডি ডলারে $1,10,000, বাংলাদেশি মুদ্রা নয়। এই টাকা তিনি বাড়িও কিনেছেন আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই ভাই বোন আত্মীয় স্বজনকেও দেখার সুযোগ হয় আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা এবার ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনতে চাই। আপনি কোন এলাকার মানুষ, পরিচয় দিবেন বা পড়াশোনা কি? আসসালামু আলাইকুম, আমার নাম মুসলিম সরকার, আর বামনবাড়ি আশুগঞ্জ আমার বাড়ি, আশুগঞ্জ। আর আমি পড়াশোনা এসএসসি পড়ছি। এসএসসি পড়ার পরে কলেজে ভর্তি হয়েছি, কিন্তু কলেজ পড়াশোনা করি নাই, শেষ করি নাই। তো এর মাঝখানে আমি কাজ শেখার জন্য আমি আগ্রহী, যে আমার প্রতিষ্ঠান আমি স্কিল আগ্রহ করবো, যে আমার কি কাজ শিখবো। আমার কাজ শেখার আগ্রহ কোত্থেকে আসলো? আগ্রহটা আসছে, আমার একজন সিনিয়র আঙ্কেল ছিল, তো ওনার সাথে আমি দেখি উনি গাড়ি চালাইতো, তো ওনার সাথে আমি একটু কন্ট্যাক্ট করি যে আমার তো কাজ শেখার শখ, কারণ আমি ছোট ছিলাম। তো তিনি বলছে ঠিক আছে তুমি আসো। তো আমার আগ্রহ দিকে উনি আমাকে শিখাই, আমার যখন আগ্রহটা হয় তখন আমার শিখাই। তো ওনার কাছ থেকে শিখতে আমি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি ছোট গাড়ি থেকে বড় গাড়ি থেকে এত পরে আমি যখন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিই, তো আমি ইন্টারভিউতে আমি সিলেক্ট হই, ফার্স্টে আমি সিলেক্ট হই। তো ওই কোম্পানি আমাকে সিঙ্গাপুর নিয়ে যায়। সিঙ্গাপুর নেওয়ার পরে আমি তখন ইংলিশ আমি দক্ষতা না, আমি ইংলিশ ঠিক মতো কথা বলতে পারি না, তার সাথে কমিউনিকেশন করতে পারি না। তো আমার এখানে একটু দুর্বল ছিল, কিন্তু তারা আমার স্কিল বা আমার কাজের পারফরমেন্স, আমার কাজে দেখার জন্য তারা আমাকে খুব টেক কেয়ার করছে। তখন তারা আমাকে ইংলিশটাও একটু পুশ করাইছে, বা ইংলিশটা আমাকে শিখাইছে তারা। তো ইংলিশ শেখার পরে দেখা যাচ্ছে আমি মোটামুটি তার সাথে একটু কমিউনিকেশন করতে পারি। তারপর তারা আমাকে আস্তে আস্তে প্রমোশন দিই। প্রমোশন দেওয়ার পরে আমি আস্তে আস্তে কম্পিউটার তাদের কাছ থেকে শিখি। তো তারা আমাকে কম্পিউটার শেখায়। কম্পিউটার শেখানোর পরে তারপর তারা আমাকে HR ডিপার্টমেন্টে বা ম্যানেজমেন্ট বা দায়িত্ব আমাকে মোটামুটি দেয় আলহামদুলিল্লাহ। তো দায়িত্ব দেওয়ার পরে দেখা যায় আমার কাজ, আমার এক্সপিরিয়েন্স এবং আমার যে দক্ষতা, আমি যখন একটা কাজ নেই তো আমি সঠিকভাবে শেষ করি। হয়তো আমার পড়াশোনা কম, সেই জন্য আমি অনেক সময় উপরের লেভেলে আমি যাইতে পারি না, সেটা হলো। তারপর আমার স্কিলে, আমার দক্ষতা আমাকে অনেক উপরে নিয়ে আসছে। তারপর ওইখান থেকে আমি সিঙ্গাপুরে ইন্টারন্যাশনাল লাইসেন্স করি, যা পৃথিবীর সব জায়গায় ইউজ করতে পারি। এবং আমি শিপ মুভমেন্ট করার জন্য লাইসেন্স করি, কোম্পানি করে আমাকে, এবং আমার ড্রাইভিং লাইসেন্স করাই, এবং আমাকে ফকলিফট লাইসেন্স করাই।
মেট্রো রেল বলতে যে ইকুইপমেন্ট অপারেটর হিসেবে যতগুলো যে লাইসেন্স আছে যে যতগুলো ইন্টারন্যাশনাল দক্ষতা দরকার হয় সবগুলো আপনি শিখেছেন। সবগুলি আমাকে কোম্পানি আমাকে অপরচুনিটি বা সুযোগ দেয়। কারণ কি জন্য সুযোগ দিয়েছে, আমার কাজের দক্ষতা, আমার স্কিলের আন্তরিকতা, যে আমি কাজের আগ্রহ শিখতে চাই, সেই হিসেবে আমাকে দিই। তারপর ওইখানে আমি আচ্ছা, এখানে আপনি একটু থামাই, আপনি তো ওখানে বেতন পাচ্ছিলেন ভালোই, তাহলে আবার এসব কাজ শেখার দরকার ছিল কি? কাজ করে মানে নতুন নতুন কাজ শেখার কি দরকার ছিল? বেতন তো পাচ্ছিলেনই ভালো। দক্ষতা শেখা ছিল যে আমার আগ্রহটা আমি স্কিল আপডেট করবো, মানে নিজেকে উপরে তোলার জন্য কাজ যত শিখতে পারি তত ভ্যালু বাড়বে, সেজন্য কাজ শিখেছি। ভ্যালু বাড়বে এবং আমাকে মূল্য বাড়বে এবং আমার পজিশন বাড়বে, আমাকে স্যালারিও ভালো বাড়বে। এবং তারপর আপনি এখন কি কি কতগুলো কাজ জানেন এই মুহূর্তে? আমি এখন আপনার বাংলা মানে ড্রাইভিং তো জানেনই। আমি ড্রাইভিং জানি, ক্রেন অপারেটর জানি, ক্রেন অপারেট করতে পারেন, বিশাল বড় ব্যাপার। ফকলিফট অপারেট করতে পারে, মানে এটা কি জিনিস সেটা বুঝিনি। ফকলিফট, আচ্ছা, ক্রেন হইলো 4 রকমের ক্রেন আছে। একটা হচ্ছে শিপে থাকে একটা ক্রেন আছে, সবগুলাই অপারেট। হ্যাঁ, আমি সবই পারি, আমার ইন্টারন্যাশনাল লাইসেন্স। আর একটা আছে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন, যে 30 টন, 30,000 টন, 30,000 টন পৃথিবীতে সবচেয়ে বড়, যে সিঙ্গাপুরে আছে, ওইটারও আমি কন্ট্রোল করে চালাতে পারি, ওটার পাশ আছে আমার কাছে। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই এক্সিলেন্ট। দক্ষতা হওয়ার পরে তো আমার প্ল্যান ছিল সিঙ্গাপুর তো আর ফ্যামিলি সেটেল হওয়া যায় না, তা আমার দক্ষতা হলো আমি একটু উপরের দিকে যেতে চাই, আমার ফ্যামিলি স্টাইল, বা আমি হয়তো উপরে যাব, বা আমার আর পিছনে যে ভাইয়ারা আছে, ছোট ভাইরা, তাদেরকে একটু সাপোর্ট দিতে চাই। তো এই সাপোর্ট হিসেবে আমি সিঙ্গাপুরে ছিলাম প্রায় 9 বছর। 9 বছর এখান থেকে পরে আমি নিউজিল্যান্ডে আমি ট্রাই করি। তো নিউজিল্যান্ডে ট্রাই করে অনেকে শুনি স্কিলের অপরচুনিটি বেশি, যে তারা যাদের স্কিল বেশি, যারা এক্সপিরিয়েন্স বেশি, তাদেরকে সুযোগটা দেয় নিউজিল্যান্ডে। তো আলহামদুলিল্লাহ আমি ওই চান্সটা নিয়েছি, নেওয়ার পর আমি কাগজ জমা দিই এখানে। তো জমা দেওয়ার পর আমার স্কেল এবং আমার সার্টিফিকেট আর আমার লাইসেন্স কোয়ালিটি দেখার পরে তারা আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে আমার রেজাল্ট দিয়ে দিয়েছে যে আমরা আপনাকে নিয়ে নেব। এবং যেদিন আমাকে বলছে সন্ধ্যার সময় আমাকে তার এগ্রিমেন্ট একটা ফর্ম দিছে যে আমি আপনাকে নেব, অন্য জায়গায় ট্রাই করব। এর 15 দিন পর আমাকে, মানে তারা বরং আপনার অ্যাপ্লিকেশন পায় একরকম খুশি যে আমাকে এরকম দক্ষ লোক দরকার। মাশাআল্লাহ। অথচ দেশে আমি জানি বহুত MA পাস, BA পাস মানুষ ঘুরতেছে, এরকম উন্নত দেশে যদি আসতে পারে তাহলে খুশি হয়ে যাবে, তারা আসতে পারছে না। আপনি শুধু কাজ শিখে দক্ষতা অর্জন করে আল্লাহ তাআলা আপনাকে এই পর্যন্ত আসার তৌফিক দিয়েছেন। এক্সিলেন্ট। আমি আপনার খুব বেশি সময় নিতে পারবো না, আপনাকে আমি এখানে একটু থামাই জিজ্ঞেস করতে চাই, আপনি এখন এই মুহূর্তে নিউজিল্যান্ডে কি কাজ করছেন? আমি এখন এই মুহূর্তে একটা কনস্ট্রাকশন একটা কোম্পানিতে কাজ করি, এক্সকাভেটর এবং ড্রাইভিং করি। যে এক্সকাভেটর যেটা মাটি কাটে ওইটা করি, আর ড্রাইভ করি, যে ট্রাক ড্রাইভ করি, ওইটা লোড করি। আর একটা এই কোম্পানিতে টোটাল একটু দায়িত্ব নিয়ে। স্যালারি কত টাকা পান এখানে? এখন আমি আপাতত স্যালারি পাচ্ছি আপনি উইকলি $1,200 মতো পাচ্ছি, আর মান্থলি আমার কাছে $46 মতন বা $4,500 মতন আসতেছে। ওকে, ফাইন। তার $4,500 আপনার নিউজিল্যান্ডের পার মান্থ। চিন্তাই করা যায় না, বাংলাদেশি টাকা এটা আমরা কনভার্ট করলে কত টাকা হয়? কনভার্ট করলে প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা মতন। 3 লক্ষ টাকা হয়, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়ের গল্প, আপনার দেশের ভাই হলো ব্রাহ্মণবাড়িয়া বলেছেন, তার গল্প শুনলাম। তিনিও SSC পাস, আলহামদুলিল্লাহ। তিনি নিউজিল্যান্ডের ডলারে প্রায় $4,500 থেকে $5,000 মাসে ইনকাম করছেন। এখানে অবশ্য লাইফটা এক্সপেন্সিভ, বেশ একটা অংশ খরচ হয়ে যায়, কিন্তু এরপরও বেশ অনেক টাকাই কিন্তু টিকে, এবং আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় তিনি আছেন। আমরা আরেকজন ভাইয়ের কথা শুনবো, তার আগে শুধু এখানে থামতে চাই। আমরা মূলত এই লাইভের মাধ্যমে যে বার্তাটি দিতে চাই সেটি হলো, আমাদেরকে দক্ষতা অর্জন করতে হবে, স্কিল এটা প্রত্যেককে অর্জন করার চেষ্টা করতে হবে। ইভেন আমরা যারা আলহামদুলিল্লাহ উচ্চশিক্ষিত, এর পাশাপাশি আমাদের বিভিন্ন দক্ষতা সৃষ্টি করার বা তৈরি করার চেষ্টা করতে হবে। আমি খুবই অযোগ্য একজন মানুষ, তারপর আলহামদুলিল্লাহ ড্রাইভিং থেকে নিয়ে আমার যে সমস্ত কাজগুলোর প্রয়োজন হয়, ভিডিও এডিটিং থেকে নিয়ে অন্য যে সমস্ত ডিজাইনের কাজ আছে, এই সব কাজগুলো কিন্তু আমি শিখেছি। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, এই ভাইদের সাথে আমার একটা মিল হলো, ওনারা যেরকম প্রবাসে এসে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে শিখেছেন, আমিও কিন্তু প্রবাসে শিখেছি। এবং দেশে থাকতে একজন গতানুগতিক আলেম মানুষ, তার তো আসলে ড্রাইভিং শেখার দরকার হয় না, কিন্তু আমি শিখেছি। এখন আমার ড্রাইভার গাড়ি চালায়, কিন্তু ড্রাইভার যদি কোনো জায়গায় সমস্যা ফিল করে, আমি তাকে সরাই দিয়ে আমি গাড়ি চালাতে পারছি, কোনো অসুবিধা নেই। আমি লং রুটে যাচ্ছি, ড্রাইভারের চোখ মনে হচ্ছে একটু লাল হয়ে আসছে, সেটা তো ঘুমাচ্ছে, আমি তাকে সরাই দিয়ে আমি ড্রাইভিং সিটে বসে যাচ্ছি, আমি ড্রাইভ করে চলে আসতেছি, আমার কাছে লাইসেন্স আছে, ট্রেনিং আছে। এই একটা বিষয় আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষকে আমরা বোঝাতে পারি না। সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা সংগ্রাম চালাচ্ছি
যে আসুন সবাই প্রশিক্ষণ নেই, সবাই দক্ষতা অর্জন করি, আমরা আমাদের ভ্যালু বাড়াতে পারবো, ভ্যালু অ্যাড করতে পারবো, আমাদের বেকারত্ব দূর হবে, আমাদের অভাব অনটন দূর হবে, আমরা কারোর কাছে হাত পাততে হবে না। আমরা যারা সচ্ছল আছেন তাদেরকে আমরা আবেদন করি যে আপনি একজন মানুষকে 50,000 1 লাখ টাকা দান করলে, গিফট দিলে, উপহার দিলে, সহযোগিতা করলে কতদিন সে চলতে পারবে। আসুন্না ফাউন্ডেশন এখন একজন প্রশিক্ষণার্থীর পেছনে এভারেজে 50 থেকে 60,000 টাকা খরচ করে। 50 থেকে 60,000 টাকা খরচ করার বিনিময়ে আমরা যে প্রাপ্তিটা পাই সেটা হলো 3 মাস থাকা খাওয়া এবং ট্রেনিং দিয়ে তাকে আমরা দক্ষ করি। স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে আমাদের, একটা অ্যাকাউন্টিং একটা কোর্স আছে, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে, যারা আন্ডার এসএসসি তাদের জন্য একরকমের কোর্স, যারা এসএসসি এইচএসসি করা তাদের জন্য একরকমের কোর্স করা, যারা গ্রাজুয়েশন করা তাদের জন্য আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে। প্রত্যেককে ট্রেনিং এর পর আমরা চাকরি দিয়ে দিই। আমাদের মার্কেটিং এর একটা ট্রেনিং, সেলস এন্ড মার্কেটিং এর একটা ট্রেনিং আমরা করিয়েছি। আপনারা শুনলে কিছুটা বিস্মিত হতে পারেন যে প্রথম ব্যাচে যারা ট্রেনিং নিয়েছে তাদের ট্রেনিং এর 4 মাসের মধ্যে প্রথম 2 মাস যাওয়ার পর আমরা সমগ্র জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা জব মেলা হয়েছে, সেখানে তাদেরকে আমরা পাঠিয়েছি। আমাদের ট্রেনিং যারা নিচ্ছে, যারা ট্রেনিং এর মধ্যে আছে, সেখানে যাওয়ার পর আমাদের এই ছেলেদের বেশিরভাগই সেখানে তাদের জবের অফার পেয়ে গেছে। ট্রেনিং এখন শেষ হয় না, মাঝপথে আছে, এবং এইটা জব মেলাতে তাদেরকে বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে, টেস্টে তারা উতরে গেছে। আমাদের একজন স্টুডেন্ট প্রশিক্ষণার্থী যাকে সেখানে একজন দক্ষ মার্কেটিং এবং সেলসের একজন সিনিয়র একজন ব্যক্তি, তিনি একটা টিস্যু পেপারের বাক্স দিয়ে বললেন এটা আমার কাছে বিক্রি করেন দেখি। তখন ওই জায়গার উপরে সেটাকে তিনি বেশ ভালো একটা মূল্যে বিক্রি করেছেন এবং এমন ভাবে মার্কেটিং করেছেন, বাধ্য হয়েছেন সেই টিচার ওটা কিনতে। তারপর তিনি তাকে বললেন তোমাকে আমি এই মুহূর্তে 35,000 টাকা স্যালারি দিয়ে অফার করছি, এই মুহূর্তে স্টার্টিং। তো আমি মূলত যেটা বলতে চাইছি সেটি হলো যে আমরা গরিব মানুষদেরকে নগদ টাকা দিয়ে সহযোগিতা করি, এটা না করে তাদেরকে ওই টাকা দিয়ে আমরা কাজ শিখাই দিই, তাহলে সে সারা জীবন উপার্জন করতে থাকবে, আমি সব পেতে থাকবো। আমরা 50,000 টাকা দিয়ে একজন মানুষকে ট্রেনিং করে যখন চাকরি দেই, 15 থেকে 20,000 টাকা স্যালারি দিয়ে তার বেতন শুরু হয়। ধরুন ড্রাইভিং ট্রেনিং এর জন্য যদি 3 মাস থাকে আমাদের এখানে, পরিপূর্ণভাবে তাকে ড্রাইভিং ট্রেনিং শিখে আমরা চাকরি দিয়ে দিচ্ছি, এরকম সব ক্ষেত্রে। তো আমি 50,000 টাকা খরচ করলাম তার পেছনে, সে 20,000 করে প্রত্যেক মাসে কামাচ্ছে। 3 মাস, 4 মাস, 5 মাসে সে কত টাকা কামাচ্ছে এবং সারা জীবন কত টাকা কামাই করবে। 50,000 টাকা উঠেছে তার 2 থেকে 3 মাস সময় লাগবে। আর যদি আমি এককালীন দেই তাহলে 50,000 টাকা 2 মাসে সে উড়াই ফেলবে, খরচ করে ফেলবে। এই জন্য দক্ষতা অর্জন করবার কোনো বিকল্প বা ভিন্ন পথ আমাদের সামনে করে না। প্রিয় দর্শক, আমাদের সামনে আরেকজন ভাই আছেন, আমরা তার কথা একটু শুনবো। ভাই, আপনার নামটা বলে একটু, কোন জেলার, কি পড়াশোনা করেছেন একটু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সোহেল। মোহাম্মদ সোহেল, দেশের বাড়ি বিক্রমপুর, শ্রীনগরে। আমি পড়াশোনা করছি, ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে পারিনি। ইন্টারমিডিয়েট কমপ্লিট করতে পারিনি, তো শেষ করেছি, কলেজে ভর্তি হয়েছি। পড়াশোনা শেষ করার পর আপনি কি করেছেন, কি শিখেছেন? আমি তখন প্রথম আমাকে আবার আব্বা আম্মা একটা ট্রেনিং সেন্টার ভর্তি করে দেয়, এটা উত্তরাতে। সেখানে আমি, ওটার নাম ছিল ডায়মন্ড পলিটেকনিক্যাল। আচ্ছা, ওকে, ফাইন। সেখানে কি শিখেন? সেখানে আমি পাইপ ফিটিং শিখি। পাইপ ফিটিং শেখার পর আমার 3 মাসের ট্রেনিং হয়। ওকে। 3 মাস ট্রেনিং এর পরে আমি ওখানে ডেলিগেট আসে সিঙ্গাপুর থেকে। তো আসার পরে আমাদের ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নেওয়ার পরে ওখানে আমি সাকসেস হই। তো তারপরে 1 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ সিঙ্গাপুর চলে যাই। কিন্তু সিঙ্গাপুর যাওয়ার পরে আমি যখন 3 মাস কাজ করি, 3 মাস করার পর ওই যে কাজটা আমি শিখে গেছি, তার 3 মাস পর আমার কাজটা চেঞ্জ হয়ে যায়। তখন আমাকে ওই সেকশন থেকে ট্রান্সফার করে দেওয়া হলো কার্পেন্টারি সেকশনে। তো সেখান থেকে আবার নতুন করে শুরু করতে হয় আমার, যেহেতু আমি শিখে গেছি একটা, ওখানে কাজ শুরু হইতেছে আরেকটা। তো ওখানে মোটামুটি আমি সিঙ্গাপুরে 9 বছর চাকরি করি কার্পেন্টারের উপরে। পাশাপাশি আমি সিঙ্গাপুরের গভর্নমেন্টের যে টেকনোলজি আছে সেখানে আমি স্টাডি করি রাতে, প্রতিদিন 7টা থেকে রাত্র 11 পর্যন্ত। হ্যাঁ, সেখান থেকে পাশাপাশি আবার পড়াশোনা করতেছেন, কাজ শিখছেন? কাজ শিখছি। ওকে। সেখান থেকে আমি স্কিল করছি কার্পেন্টারের উপরে এবং পেইন্টিং এর উপরে। পাশাপাশি আমি আরো কিছু বেসরকারি থেকে ট্রেনিং নিছি, সেফটি সুপারভাইজার, লিফটিং সুপারভাইজার। তো আমার এক সময় টার্গেট ছিল যে আমি একটা ভালো একটা দেশে সেটেল হতে চাচ্ছি। তো একটা সময় মনে হলো না, নিউজিল্যান্ড একটা ভালো অপরচুনিটি, তখন আমি ট্রাই করি নিউজিল্যান্ডে। তো নিউজিল্যান্ডে ট্রাই করি আসলে আমার নিজের মাধ্যমে, আমি নিজে ট্রাই করি, অনলাইনের মাধ্যমে। আসলে আমি কের মাধ্যমে আসিনি, আমি একার প্রচেষ্টায় আমি অনলাইনে কথা বলি। তো কথা বলার সাথে তাদের সাথে আমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় এবং তারা এইভাবে লোকজন আনে আর কি। তো সেই নিউজিল্যান্ডের একজন লয়ার, তো
তার সাথে আমার ফোনেই পরিচয় হয়, আমি গুগল থেকে নাম্বার ফাইন্ড আউট করে ওনাকে কল দিই ডাইরেক্টলি। তোমার সাথে কথা বলতে তাহলে আপনি এখন কাজ জানেন কি কি? আমি বর্তমানে নিউজিল্যান্ডের আমার 9 বছরের অভিজ্ঞতা, আমি এখানকার বিল্ডার্স এবং কার্পেন্টার। আলহামদুলিল্লাহ আমার এখানে বিল্ডিং এর কোন সেকশনে কাজ করেন? আমি বিল্ডিং এর এখানে নিউজিল্যান্ডে এখানে জিরো থেকে যখন শুরু হয়, ফাউন্ডেশন বাদে যখন মানে বিল্ডিং অনেক কাজ থাকে, আপনি স্পেশালি কোন সেক্টরে কাজ করেন? আমি টিম্বার ফ্রেম, বাইরে যে ওয়েদার বোর্ডটা হয় ক্লাইডিং বলে ওটা করি, ইনসাইডে কাঠের যে ফ্রেমিং সেই টাইপের যেগুলো, তারপর আপনার ডোর ইনডোর সবগুলো আমি কাজ করি। তো এগুলো তো আমাদের দেশে অনেক কাঠ মিস্ত্রিও আছে, তারা জানে। তাদের সাথে আপনার পার্থক্যটা আসলে কোথায়? আমার পার্থক্য হচ্ছে আমার যে স্কিলটা, আমি যেমন এখানকার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বুঝি, আমি ইঞ্জিনিয়ারিং প্ল্যান বুঝি, আমাকে যদি কোনো সরকারি কনসার্ন দেয় আমি সেটা বুঝি করে বুঝতে পারি যে এখানে কি কাজটা হবে। তো আমি ওটার এখানে অর্জন কাজটা জানেন। অ্যাকচুয়াল এই কাজটা আমরা এখানে দেখি অনেক সিঁড়ি কাঠের, এখানকার অনেকগুলো ফ্রেম কাঠের, অফিসের পুরো সেটআপ কাঠের, পুরো ফ্লোরটা কাঠের দেখা যায়। যারা অনেক পয়সাওয়ালা তারা সেরকম করে। তো এই কাজটা কি আমাদের দেশের যে কোনো কাঠমিস্ত্রি করতে পারবে? প্রথমত তারা পারবে না, হয়তো তাদেরকে কিছুদিন ট্রেনিং দিতে হবে, কারণ ওখানকার ট্রেনিং ছাড়া মানে এই কাজ পারবে না। আপনি ট্রেনিংটা নিয়েছেন, এখন পারছেন? হ্যাঁ, আমি এখানে এভারেজে মাসিক উপার্জন কত? না আলহামদুলিল্লাহ, আমি এখন আমার নিজের বিজনেস আছে, কনস্ট্রাকশন কোম্পানি আছে এখানে। যাই হোক, সেটা কত উপার্জন? মোটামুটি মাসে 10 থেকে 15,000 মতো ডলার আছে। $15,000 আপনার মান্থলি উপার্জন। মাশাআল্লাহ, ফ্যামিলি সহ তো আছেন? ফ্যামিলি সহ। আপনি কি ভাড়া বাড়িতে না নিজস্ব বাড়ি? না, ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়িতে থাকেন, মাশাআল্লাহ। ভালো। আপনার দেশ বাড়ি কোথায় বললেন যেন? বিক্রমপুরে। বিক্রমপুর, ওকে ফাইন। আপনি দর্শক, অনেক সময় হয়ে গেছে, আমরা বোধহয় একটু ক্লোজিং এ যাব। তার আগে আমি আমাদের ভাই ফাইসালের সাথে কথা বলবো, যিনি আমাদের এই টাইপের যে 2000 প্রবাসী বাংলাদেশ এখানে আছেন, যারা স্কিলড বিভিন্ন দক্ষতা অর্জন করেছেন এবং তারা এখানে বিভিন্ন সেক্টরে কাজ করছেন, তাদের যে সংগঠন আছে সেই সংগঠনের সেক্রেটারি জেনারেল। সেই আলহামদুলিল্লাহ এখানে আমাদের ভাইদের আরো বিভিন্ন রকমের প্রতিষ্ঠান আছে, সংগঠন আছে, দাওয়া সংগঠন আছে, এমনি আমাদের প্রবাসী ভাইদেরকে বিভিন্ন রকম হেল্প করার জন্য এখানে নানা রকমের সংগঠন আছে। তো আমি ফয়সালের কাছে জানতে চাই যে এখানে আমি যতজনের সাথে কথা বললাম এই টাইপের, যে এসএসসি পাস করেছে বা তার নিচে বা উপরে, অথচ তারা সবাই ইংরেজি জানে মাশাআল্লাহ। তার মানে তারা কাজের প্রয়োজনে তারা নিজস্ব প্রচেষ্টা এগুলো শিখেছেন। আমার দেশে তো অনেক শিক্ষিত মানুষ এত সুন্দর ইংরেজি জানে না। তাহলে সেক্ষেত্রে কেউ চাইলে যে আসলে শিখতে পারে, জানতে পারে, তার দক্ষতাকে বাড়াতে পারে, এটার জন্য তার দরকার আন্তরিকতা। এটা আমি আপনাদের এখান থেকে বুঝলাম। আপনার কাছে আমার এই মুহূর্তে জানার বিষয় যেটি, সেটি হলো যে এই যে কেউ বাংলাদেশে দক্ষতা অর্জন করলে সে আসলে বাইরে যাওয়ার ওয়েটা কি? আপনারা সিঙ্গাপুরে হয়তো সিঙ্গাপুর থেকে লোকজন আসছে, সে ডেলিগেটের সাথে আপনারা ব্যাটে বলে করছেন, আসতে পারছেন। তো সবাই কি সুযোগ পাবে? আপনি কি বলবেন? আমাদের দেশে যারা তরুণ আছেন, এমনকি যারা শিক্ষিত মানুষ আছেন, তাদেরও তো কাজ শিখতে কোনো অসুবিধা নেই। আমি ড্রাইভিং শিখেছি, আমার তো আলহামদুলিল্লাহ ড্রাইভিং শিখে ড্রাইভারি করা বা গাড়ি চালানো আমার উদ্দেশ্য না। ড্রাইভিং করা কোনো ছোট কাজ না, কোনো কাজই ছোট হয় না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু পানি তুলে উপার্জন করেছেন। তার মানে একজন শ্রমিক যে কাজটা করে, জাস্ট ওই কাজ করে তিনি কুয়া থেকে পানি তুলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কাজ করেছেন। তিনি বৃক্ষরোপণের কাজ অর্থাৎ ফার্মিং এর কাজ করেছেন। আমাদের ভাইরা এখানে অনেকে ফার্মিং এর কাজ করছেন মাশাআল্লাহ। অতএব শিক্ষিত হোক, একাডেমিক শিক্ষা শিক্ষিত হোক অথবা একাডেমিক শিক্ষা কম শিক্ষিত হোক, যে কোনো মানুষই কিন্তু তার দক্ষতা অর্জন করতে পারে এবং এর মাধ্যমে তার অভাব অনটন দূর করতে পারে। এমনকি দেশেও কদর আছে, আমি জানি। আমাদের এখানে ট্রেনিং থেকে যারা শেষ করে তাদের চাকরি দেওয়ার জন্য রীতিমতো বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের এখানে সিরিয়াল ধরে বসে থাকে। এখন এই পর্যায়ে চলে আসছে যে আমাদের ট্রেনিং হওয়ার আগেই ছেলেদেরকে বন্টন করে ফেলতে হয়, কারণ বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের কাছে দরখাস্ত করে, অথচ বহু মানুষ বেকার ঘুরছে। তো ফয়সাল, আপনার কাছে আমার জানার উদ্দেশ্য হলো যে ট্রেনিং নেওয়ার পর দেশে যদি অনেক কাজ আছে, কেউ যদি বিদেশে যেতে চায়, ট্রেনিং আছে, সার্টিফিকেট আছে, তার উপায়টা কি? তার উপায়টা হলো আসলে বাংলাদেশে কিছু সরকারি কিছু অফিসে আছে, প্রতিষ্ঠান আছে এবং কিছু নির্ভরযোগ্য বেসরকারি প্রতিষ্ঠান আছে। তাদের সাথে আমার মনে হয় রেগুলার কন্ট্যাক্ট মেনটেন করতে হবে, যোগাযোগ করতে হবে আর কি। যে বেসরকারির মধ্যে আমার মতে আমি যেখান থেকে আসছি সেটা হলো আহমেদান কোম্পানি। এটা হলো ওয়ান অফ দ্য ট্রাস্টেবল প্রতিষ্ঠান আমার মনে হয় আর কি, যেখান থেকে আমি আসছি। তো তারপরে আবার সরকারি অনেকগুলো আছে, তো ওদের সাথে নিয়মিত যোগাযোগ মেনটেন করতে হবে আর কি। প্রাথমিক অবস্থায় ওখানেই যায় ওরা। ওকে ফাইন। এইটা সিঙ্গাপুর ছাড়া আর কোন কোন দেশে এই ধরনের দক্ষ মানুষদের কদর আছে? সিঙ্গাপুর ছাড়া দুবাইতে আছে, কোরিয়াতে আছে,
কোরিয়াতে আমি জানি, কোরিয়াতে আমি গিয়েছি, খুব ভালো হলো আপনি কোরিয়ার নামটা নেওয়াতে আমার মনে পড়েছে। 2 থেকে 2.5 লাখ বা 3 লাখ রেঞ্জের স্যালারি কোরিয়াতে প্রবাসী বাংলাদেশিরা পেয়ে থাকেন। এবং নিউজিল্যান্ডে যেরকম লাইফটা এক্সপেন্সিভ, ওখানে লাইফটা এক্সপেন্সিভ না, অনেক অল্প পয়সায় কিন্তু সেখানে জীবন পার করা যায়। তার মানে পুরো টাকাটা প্রায় সেভ করে ফেলতে পারে একজন বাংলাদেশি চাইলে। ঠিক একই অবস্থা মালয়েশিয়াতেও দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি। তাহলে আপনার কথার খোলাসা হলো যে সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান যারা দক্ষতা উন্নয়নমূলক কাজ করে তারাই চুক্তি করে বাইরে লোক পাঠায়। সঠিক বলেছেন। আমার নিজের অভিজ্ঞতাও আছে ব্যাপারে। আসুন্না ফাউন্ডেশনের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান আসছে এখন, বিদেশে তাদের লোক লাগবে, যেমন জাপানে কয়েক হাজার লোক লাগবে একটা বিশেষ স্কিলের, সেই স্কিলটা আমাদেরকে গড়ে তোলার জন্য তারা বলছে। তো এটা তো আর রাতারাতি সম্ভব না, আমরা এটা নিয়ে কাজ করছি, প্ল্যান করছি যে কিভাবে কি করা যায়। তো আমি শেষ করব, এবং অনেক সময় আপনাদের সাথে আমরা লাইভে আছি। আমি যে বার্তা মূলত দিতে চাই সেটা আমার ভাইদের মাধ্যমে, যে ওনারা এখানে শত শত মানুষ, হাজারো মানুষ আছেন যারা একাডেমিক শিক্ষা কম থাকা সত্ত্বেও তারা কাজ শিখেছেন, নির্দিষ্ট সেক্টর যার যেটা ভালো লেগেছে শিখেছেন। শেখার পর যখন দক্ষতা অর্জন করেছেন, পরিশ্রমী হয়েছেন, আন্তরিকতা ছিল, কোনো কাজকে ছোট মনে করেন নাই। আজকে আল্লাহ তাআলা তাদের সবাইকে অনেক বেশি সচ্ছল করেছেন, সমৃদ্ধ করেছেন। দেশে অনেক শিক্ষিত মানুষ হালাল উপায়ে এত টাকা কামাই করতে পারে না, এখানে হালাল উপায়ে তারা যত টাকা কামাই করতে পারছেন। অবশ্যই এর পাশাপাশি তাদের একটা ভালো দিক হলো এখানে বেশিরভাগ ভাইরা আমি দেখেছি তারা নামাজ কালাম পড়ার চেষ্টা করেন, দিনদারিতা ধরে রাখার চেষ্টা করেন। যে ওনাদের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সদস্যরা, তাদের আমন্ত্রণ আমি এখানে এসেছি এবং এটা দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ। এখান থেকে বোঝা যায় তারা আসলে ভালো কিছু করতে চান, তাদের সে আন্তরিক প্রচেষ্টা আছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে রুটি রুজিতে উপার্জনে বরকত দান করুন, ঈমান আমলে বরকত দান করুন, এবং আমাদের যে সমস্ত ভাইরা দেশে আছেন সবাইকে আল্লাহ তাআলা দক্ষতা অর্জন করার, দক্ষতা তৈরি করার তৌফিক দান করুন। পৃথিবীর যে কোনো প্রান্তে দক্ষ মানুষের অনেক মূল্য আছে, আমাদের নিজের দেশেও দক্ষ মানুষের অনেক মূল্য আছে। কোনো কাজকে ছোট মনে না করে যদি কাজ শিখতে থাকি এবং এক্সপিরিয়েন্স নিতে শুরু করি এবং বিনয়ী হয়ে কাজ শেখার প্রতি আগ্রহ আমাদের থাকে, দেখাতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রুটি রুজিতে, আমাদের উপার্জনে আল্লাহ তাআলা বরকত দান করবেন, আমাদের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন। আর আমাদের প্রিয় স্বদেশ, এত যুবক, এত মানুষ দেশে, আমরা যদি সবাই আসলে কর্মমুখী হই বা কাজকে, আমরা কোনো কাজকে ছোট মনে না করি, কাজ শিখি, ইনশাআল্লাহ আমাদের অর্থনৈতিক মুক্তি লাভ হবে। আমরা অর্থনৈতিক মুক্তি অর্জন না করার ফলে বিদেশিরা আমাদেরকে 10 টাকা লোন দিয়ে 20টা শর্ত দেয় এবং তাদের অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত বহু শর্তের জালে আমরা পড়ে থাকতে হয়। আমাদের দেশের অর্থনৈতিক মুক্তি যতদিন পর্যন্ত না হবে, রাজনৈতিক হস্তক্ষেপ বিদেশিরা যে আমাদের উপরে করে সেটা আসলে বন্ধ হবে না, কারণ আমরা তাদের দিকে তাকায় থাকতে হয়, গরিব দেশ। অতএব আমরা সবাই যদি আমাদের উপার্জনের জন্য সচেষ্ট হই, অন্যের উপর নির্ভরশীলতা কমবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। এখানে আমার ভাইরা এসএসসি এইচএসসির উপরে কেউ নাই, তারা এখন লাখ লাখ টাকা কামাই করছেন, মানে হলো মানুষকে লাখ লাখ দিতে পারছেন, আলহামদুলিল্লাহ হাজার হাজার দিতে পারছেন। তারা যদি এই দক্ষতা অর্জন না করতেন, হয়তো তারা ভাই ব্রাদারের কাছে হাত পাততে হতো। এখন তারা দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। তো আমরা চেষ্টা করব সবাই এখান থেকে যে বার্তা আমরা দিতে চেয়েছি, যে মেসেজ আমরা দিতে চেয়েছি, সেটা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। পৃথিবীর যে প্রান্তে আমরা থাকি না কেন, ঈমান আমলের সাথে, হক হালালি জীবনযাপনের সাথে আল্লাহ যেন আমাদেরকে থাকার তৌফিক দান করেন, আমাদের দক্ষতা যেন সবাই বৃদ্ধি করার তৌফিক দান করেন। আজ পর্যন্ত ইনশাআল্লাহ বিদিল্লাহ, পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে ভালো রাখুন, আমাদের সবাইকে ভালো রাখুন। প্রবাসী ভাইরা বোনেরা যেখানে আছেন, যে দেশে আছেন, আল্লাহ তাআলা সবাইকে ঈমান আমলের সাথে এবং সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে ভালো রাখুন, আমরা দোয়া করি। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে, সুন্নাহর সাথে।